আদিবা, তোমার এই প্রিন্সেস ট্রিটমেন্ট কতদিন চলে আমি দেখে নিব। এই বনভোজনেই হবে তোমার জীবনের শেষ বনভোজন। আদিত্য আদিবাকে নিয়ে এগিয়ে যাচ্ছে আর লিসা তাদের দিকে তাকে আদিবাকে কি করে শিক্ষা দেওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছক আঁকতে শুরু করলো। ভোরের কুয়াশা ছেড়ে বাস যখন পিকনিক স্পটে এসে থামলো তখন চারপাশটা কেবল ফর্সা হতে শুরু করেছে। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা পিকনিক স্পটটি ভোরের কুয়াশায় ঢাকা, চারদিকে উঁচু নিচু টিলা আর ঘন সবুজ বন। বাস থেকে নামার পর থেকেই ঠান্ডা বাতাস যেন হাড় কাঁপিয়ে দিচ্ছে। কলেজের শিক্ষকেরা দ্রুত সবাইকে একত্রিত করে কাজের দায়িত্ব ভাগ করে দিতে শুরু করলেন। প্রফেসর রহমান আদিত্যকে ডেকে বললেন, আদি, তুমি তোমার বন্ধুদের নিয়ে ওই পাহাড়ের ঢালো জায়গাটাতে তাঁবু টানানোর ব্যবস্থা করো। মেয়েরা যেন দ্রুত বিশ্রামের সুযোগ পায়, সেদিকে খেয়াল রেখো। অনেক দীর্ঘ যাত্রা হয়েছে সবার। আদিত্য শিক্ষকের কথা শুনে মাথা নাড়ল। দায়িত্ব পালনে সে বরাবরই পটু, তবে কাজে যাওয়ার আগে সে একবার আদিবার দিকে ঘুরে দাঁড়ালো। আদিত্য আদিবার সামনে গিয়ে দাঁড়াতেই আদিবা একটু জড়সড় হয়ে পিছিয়ে গেল। তবে আদি থামলো না, সে এগিয়ে গিয়ে আদিবার চোখে চোখ রেখে বলল, শোন, আমি এখন কাজে ব্যস্ত হয়ে যাব, তুই কিন্তু একদম ছোটাছুটি করবি না। এই জায়গা থেকে এক পাও নড়বি না। সব সময় আমার চোখের সামনে থাকবি, বুঝেছিস? পাহাড়ের ঢালো জায়গা, কোথায় কি আছে তার ঠিক নেই, কোনো অঘটন যেন না ঘটে। আদিবা ধীর লয়ে মাথা নেড়ে উত্তর দিল, আচ্ছা ভাইয়া, আমি এখানেই থাকব। আদিত্য আদিবার চোখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন ওর মৌন সম্মতি আদিবার কথার সত্যতা যাচাই করছে। তারপর সে বন্ধুদের নিয়ে তাঁবু আর রশি নিয়ে পাহাড়ের ঢালোর দিকে এগিয়ে গেল। আদিত্য তার বন্ধুদের নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ল। শক্ত হাতে রশি টেনে পাহাড়ের ঢালুতে তাঁবু খাটানোর কাজ শুরু করলো সে। শরীর কসরতে তার কপালে হালকা ঘাম জমলেও সে থামছে না। ঠিক সেই সময় লিসা গটি গটি পায়ে আদিত্যর গ্রুপের কাছে এসে দাঁড়ালো। লিসা যেহেতু প্রিন্সিপালের মেয়ে, তাই আদিকে যেমন ছেলেদের দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনি লিসাকেও মেয়েদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সে নিজের রাজকীয় ভাবমূর্তি সরিয়ে রেখে আজ খুব সাধারণ হওয়ার অভিনয় করছে। লিসা এগিয়ে গিয়ে বলল, আদিত্য, আমি কি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারি? এই রশিটাকে ওদিকে টানতে হবে। আদিত্য কাজ করতে করতে জবাব দিল, দরকার নেই লিসা, এটা ছেলেদের কাজ, তুমি বরং গিয়ে বিশ্রাম নাও। আরে না, আমিও তো এই কলেজেরই স্টুডেন্ট, সবাই কাজ করবে আর আমি বসে থাকবো? দাও না, আমি এই ট্যাগগুলো গুছিয়ে দিচ্ছি। লিসা কৌশলে আদিত্যর খুব কাছাকাছি থাকার চেষ্টা করতে লাগলো। সে বারবার আদিত্যর সাথে কথা বলার ওসিলা খুঁজছে, কিন্তু আদিত্য যেন এক দুর্ভেদ্য দেয়াল। তার হাতের কাজ নিখুঁতভাবে চললেও তার মন সেখানে নেই। তীব্র ব্যস্ততা আর লিসার ক্রমাগত কথা বলার চেষ্টার মাঝেও আদিত্যর চোখ চূড়া বারবার ফিরে যাচ্ছে দূরে বসে থাকা আদিবার দিকে। কিছুক্ষণ পরপরই সে মাথা তুলে দেখে নিচ্ছে আদিবার ঠিক জায়গায় বসে আছে কিনা। আদিবা অন্য মেয়েদের সাথে একটু দূরে ঘাসের ওপর বসে পাহাড়ের দৃশ্য দেখছিল। লিসা লক্ষ্য করলো সে আদিত্যর এত কাছে দাঁড়িয়ে আছে, অথচ আদিত্যর মনোযোগ পড়ে আছে দূরে বসে থাকা আদিবার দিকে। লিসার ভেতরে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আদিত্য একবার রশিতে গেট দিচ্ছে, আবার পরের মুহূর্তেই টুপ করে আদিবাকে দেখে নিচ্ছে। এই নীরব পাহারা, এই অদৃশ্য আগলে রাখা লিসাকে ভেতরে ভেতরে পাগল করে তুলছে। সে আর সহ্য করতে না পেরে আদির একদম কাছে গিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু আদিত্য হঠাৎ চিৎকার করে বলে উঠল, সায়ন, তাঁবুটা ওদিকে একটু ঢিল দে, রশিটা ছিঁড়ে যেতে পারে। বলেই সে একটা বাহানা নিয়ে লিসার সাইড থেকে সরে গেল। রাগে লিসার ভেতরটা জ্বলে গেল, কিন্তু সে মুখে কিছু না বলে সেখান থেকে চলে গেল। কাজের ব্যস্ততা বাড়ছে, রোদ উঠতেই শুরু করেছে। লিসা যেহেতু মেয়েদের দেখাশোনার দায়িত্বে আছে, তার হাতে বেশ কিছু ক্ষমতা রয়েছে। সে আদিবার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর আদেশ সূচক স্বরে বলল, আদিবা, দেখছো তো সবাই কাজে ব্যস্ত, আর তুমি এখানে বসে আছো? যাও, ওখানে পানির বড় পাত্রটা পড়ে আছে, পাহাড়ের নিচের লেক থেকে ওটা ভরে নিয়ে আসো, আমাদের রান্নার কাজে পানি লাগবে। আদিবা থমকে গেল। সে পাহাড়ের নিচে লেকের দিকে তাকালো। পথটা বেশ নির্জন আর ঢালো, তার উপর আদিত্য তাকে কড়া করে বলে দিয়েছে এক পাও না নড়তে। আদিবা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, লিসা আপু, ভাই আমাকে এখান থেকে কোথাও না যেতে বারণ করেছে, আমি কি একটু ওকে জিজ্ঞেস করে আসবো? লিসা বিরক্ত হয়ে ধমকে উঠল, তুমি কি ছোট বাচ্চা নাকি যে সব কথায় আদিত্যর পারমিশন নিতে হবে? আমি তোমাকে অর্ডার দিচ্ছি, যাও পানি নিয়ে এসো। আরে বাবা, তুমি কি এখানে গেস্ট হয়ে এসেছো যে শুধু বসে বসে খাবে? যাও বলছি। সবার সামনে লিসার এমন করা ধমকে আদিবার মানা করতে পারল না। সে ভয়ে ভয়ে পানির পাত্রটা তুলে নিয়ে পাহাড়ের ঢালু পথ বেয়ে নিচের লেকের দিকে নামতে শুরু করলো।
লিসার ঠোঁটে এক পৈশাচিক জয়ের হাসি ফুটে উঠল। এদিকে কাজের ফাঁকে আদিত্য অভ্যাসগতভাবে আদিবার বসার জায়গার দিকে তাকালো, কিন্তু আদিবা সেখানে নেই। জায়গাটা শূন্য দেখে আদির বুকের ভেতরটা যেন মুহূর্তেই মোচড় দিয়ে উঠল। হাত থেকে রশিটা ফেলে দিয়ে সে আদিবার বসার জায়গাটাই গেল। তারপর এদিক ওদিক আদিবাকে খুঁজতেই শুরু করলো। আদিত্য চিৎকার করে তার বন্ধুদের জিজ্ঞেস করল, আদিবা কোথায়? এখানে ছিল না একটু আগে? কেউ কি ওকে দেখেছিস? কেউ কোনো উত্তর দিতে পারল না। আদিত্যর মেজাজ ভীষণ খারাপ হয়ে গিয়েছে। সে পাগলের মতো চারপাশে দেখতে লাগলো। ভাগ্য ভালো সে পাহাড়ের ওপরের দিকে থাকায় নিচের অনেকটা অংশ নজরে আসছিল। হঠাৎ সে দেখলো পাহাড়ের অনেক নিচে লেকের ধারের নির্জন ঝোপঝাড়ের পাশ দিয়ে আদিবা একাকী একটা পানির ড্রাম টেনে নিয়ে যাচ্ছে। মুহূর্তেই আদিত্যর চোখ রক্তবর্ণ ধারণ করলো। সে কোনো কথা না বলে প্রায় দৌড়ে পাহাড় থেকে নিচে নামতে শুরু করলো। আদিবা লেকের পানি ফুটছিল। ঠিক তখনই পেছন থেকে আদিত্যর বজ্র কণ্ঠ শোনা গেল, আদিবা। আদিবা ভয় পেছন ফিরতে আদিত্য তার সামনে এসে দাঁড়ালো। আদিবাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিত্য সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। এখানে এসেছিস কেন? তোকে আমি আমার চোখের সামনে থাকতে বলেছিলাম না? তোর সাহস হয় কি করে আমার কথা অমান্য করার? আদিবা ব্যথায় কেঁদে ফেলল। একদম ন্যাকামি করবি না। জবাব দিয়ে কি করছিস এখানে? আমাকে না বলে এসেছিস কেন? ভাইয়া, আমি আসতে চাইনি। লিসা আপু বলল রান্নায় পানি লাগবে। লিসার নাম শুনে আদিত্যর রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সে আদিবার কবজি এমনভাবে চেপে ধরল যে আদিবা ব্যথায় নীল হয়ে যাচ্ছে। ভালো করে শুনে রাখা দিবা, বাড়িতে হোক বা বাইরে, কোথাও যাওয়ার আগে বা কেউ কিছু বললে সবার আগে আমাকে জানাবি। তুই এত গাধা কেন? কেউ বললেই তোকে সেটা করতে হবে? তুই এত বড় পাত্র নিয়ে পাহাড়ে উঠবি কি করে? তাছাড়া তুই সাঁতার জানিস? যদি কোনো বিপদ হতো, এরপর থেকে আমি না বললে দুনিয়ার কেউ কিছু বললেও তুই নড়বি না, বুঝেছিস? আদিত্য আদিবার উত্তরের অপেক্ষা করল না। আদিবাকে এক প্রকার টানতে টানতে ওপরে নিয়ে গেল। টেনে হিচড়ে নেওয়ায় আদিবা কয়েকবার হোঁচট খেল, কিন্তু আদিত্যর সেদিকে খেয়াল নেই। আদিত্য আদিবাকে হিচড়ে এনে লিসার ঠিক সামনে দাঁড় করিয়ে দিল। আদিত্যর এমন রুদ্র মূর্তি দেখে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আদিত্য লিসার চোখের দিকে তাকিয়ে শীতল অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, লিসা, নেক্সট টাইম থেকে আদিবাকে কোনো ঝুঁকিপূর্ণ কাজে পাঠাবে না। তুমি কোন সাহসে ওকে লেকের ধারে পাঠালে? লিসা অপমানে আর বিস্ময়ে থমকে গেল। সবার সামনে আদিত্যর এই অপমান তার ইগোতে চরম আঘাত করল। তবে সে এক মুহূর্তেই নিচের ভাবভঙ্গি পাল্টে ফেলল। লিসা বিস্ময়ে আর খুব মেশানো কণ্ঠে বলে উঠল, তুমি এসব কি বলছো আদি? তুমি একজন গ্রুপ লিডার হয়ে এমন কথা কি করে বলতে পারো? এখানে পিকনিকে আমরা সবাই এসেছি, যে যার মতো কাজ করছে। আদিবা তোমার বোন বলে সে কোনো কাজে হাত দিবে না, এটা কেমন বিচার? সবাইকে তো সমান চোখে দেখা উচিত, তাই না? আদিত্যর চোয়াল শক্ত হয়ে এলো। সে আদিবাকে নিচের পেছনে টেনে নিয়ে লিসার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে উঠল, আমি ওকে কাজ করতে বারণ করছি না লিসা। আমি বলেছি ওকে দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করাবে না। আদিবা সাঁতার জানে না, তুমি ওকে লেকে পাঠালে কেন? তাও আবার একা একা। যদি কোনো দুর্ঘটনা ঘটতো তবে তার দায়ভার কে নিত? তুমি? তাছাড়া ও পানি নিয়ে পাহাড়ে উঠতে পারবে? এটা ছেলেদের কাজ। কাকে কাজ দিতে হবে সেটা যদি না বোঝো, তাহলে গ্রুপ লিডার হয়ে লাভ কি? লিসা কিছু বলতে চাইল, কিন্তু আদিত্য তাকে থামিয়ে দিয়ে কঠিন গলায় বলে চলল, আদিবার কাজ আমি ভাগ করে দিচ্ছি। ও এখন থেকে খাবার পরিবেশন আর তদারকির কাজে সাহায্য করবে। যেখানে লোকজনের ভিড় আছে এবং আমার চোখের সামনে থাকবে। ওকে দূরের কোনো কাজে পাঠাবে না। যদি তেমন কোনো কাজ হয় আমাকে বলবে, আমি করে দিব, বুঝেছো? বলেই যে আদিবাকে টানতে টানতে তাঁবুর কাছে চলে গেল। আদিবার প্রতি আদির এই অতি সংবেদনশীলতা দেখে লিসা স্তম্ভিত হয়ে গেল। লিসার মনে এক অদ্ভুত সন্দেহের উদয় হলো। সে মনে মনে ভাবল, এটা কিছুতেই সাধারণ ভাই বোনের সম্পর্ক হতে পারে না। কোনো ভাই কি তার বোনের জন্য এতটা উন্মাদ হতে পারে? আদিত্যর চোখে আদিবার জন্য যে অধিকার বোধে দেখলাম, তা পবিত্র স্নেহের চেয়েও বেশি কিছু। এর পেছনে নিশ্চয়ই কোনো নিষিদ্ধ রহস্য লুকিয়ে আছে। লিসা সিদ্ধান্ত নিল, সে এখন উত্তেজিত হবে না, বরং শান্ত থেকে আদিত্যর এই নিষিদ্ধ অনুভূতির প্রমাণ জোগাড় করবে এবং পুরো কলেজের সামনে তাদের মুখোশ খুলে দিবে। আদি এবার আদিবাকে তার খুব কাছেই বসতে বলে নিচের আবার কাজে লেগে পড়ল। তবে আদির মেজাজ তখনও ঠিক হয়নি। অন্যদিকে আদিবার বেশ ব্যথা পেয়েছে, তাই মুখ ভার করে বসে আছে। কিন্তু এই থমথমে গুমুট ভাবটা হঠাৎ করেই হালকা হয়ে এলো একটি পরিচিত কণ্ঠস্বরের আগমনে। আদিত্যর চাচাতো বোন মিনি। সে সপরিবারে আগে থেকে এই পাহাড়ে বেড়াতে এসেছিল, তাই পিকনিকের খবর পেয়ে সে সরাসরি এখানেই চলে এসেছে। তিনি ছুটতে ছুটতে আদিবাদের দিকেই আসতে লাগলো।
মিমিকে দূর থেকে পাহাড়ের পথ ধরে আসতে দেখে আদিবার মনে হলো সে যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির দেখা পেয়েছে। মিনি শুধু আদিত্যর বোন নয়, সে আদিবার ক্লাসমেট এবং প্রাণীর বান্ধবী। আদিবার জীবনের সব গোপন কথা, চোখের জল আর আদিত্যর এই অদ্ভুত শাসন সবকিছুর একমাত্র সাক্ষী মিনি। তবে মিনিকে দেখে শুধু আদিবা খুশি হয়নি, খুশি হয়েছে আদিও। আদিবা আগে লক্ষ্য করেছে মিনি পাশে থাকলে আদিত্যর তীক্ষ্ণ নজরদারির শিকলটা কিছুটা হলেও আলগা হয়। তখন আর আদিবাকে এত চোখে চোখে রাখে না আদিত্য। দুজনকে একসাথে সময় কাটানোর সুযোগ দেয়। মিনি হাসি মুখে এগিয়ে এসে আদিবাকে জড়িয়ে ধরল। খিরে আদিবা, মুখটা এমন শুকনো কেন? দেখে মনে হচ্ছে যেন পিকনিকে নয়, কেউ তোকে জেলখানায় বন্দি করে রেখেছে। আদিবা মিনিকে ঝাপটে ধরে ফিস করে বলল, তুই যে আসবি জানলে আমি কাল থেকেই তোর জন্য দোয়া করতাম। বাঁচালি আমায়। জানিস কি হয়েছে? আদিবা পুরো কথা শেষ করার আগে আদিত্য এগিয়ে এলো। মিনিকে দেখে আদির কপালে জমে থাকা ভাঁজগুলো যেন এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। সে মিনির দিকে তাকিয়ে হালকা হাসলো। মিনিও তার দিকে এগিয়ে গেল। আদি ভাই, কেমন আছো? কতদিন হলো দেখা হয় না। কেমন ছিলাম জানি না, তবে তোকে দেখার পর থেকে ভালো লাগছে। তা তোকে কাকিমা আসতে দিত না তো, কিন্তু সকালে তোমার আম্মু ফোন করেছিল, বললো আদিবা পিকনিকে এসেছে। তখন আর আপত্তি করেনি। দেখলি তো আদিবা, তুই নিজেও ডুববি, সাথে অন্যদেরও ডুবাবি। যাই হোক মিনি, তুই একদম সময় মতো এসেছিস। যাক, বাঁচলাম। এখন এই উপদ্রবের হাত থেকে যদি একটু রেহাই পাওয়া যায়। মিনি হেসে উঠল। কেন আদি ভাই, আদিবা বুঝি খুব জ্বালাচ্ছে তোমাকে? আর বলিস না, আমার পিকনিকের 12টা বাজিয়ে দিয়েছে একদম। এই উপদ্রবকে একটু দেখে রাখিস তো, একটু চোখ সরালেই এদিক ওদিক চলে যায়। সারাক্ষণ টেনশনে থাকতে হয়। এখন যেহেতু তুই আছিস, দায়িত্বটা তোকে দিলাম। মহারানীকে সামলে রাখিস। আদিত্যর কথা শুনে আদিবা গালফুলি অভিমানে অন্যদিকে তাকিয়ে বলল, মিনিকে আমার চেয়ে খুব বড়, আর আমি কি ছোট বাচ্চা যে আমাকে সামলাতে হবে? মিনি বড় না হলেও তোর মতো গাধা নয়। ওকে কেউ পানি আনতে বললে ও তাকে পানিতে চুবিয়ে দিয়ে চলে আসতো। তোর মতো নিচে পানিতে নেমে যেত না। গর্ধব কোথাকার। মিনি ভালো হচ্ছে না কিন্তু। মিনি আদিবার গাল টিপে দিয়ে বলে উঠল, হয়েছে আদি ভাই, আর খেপিও না তো। আর তুমি একদম চিন্তা করো না, মহারানীকে আমি চোখে চোখে রাখবো। ও এখন আমার জিম্মাই। তুমি যাও, গিয়ে তোমার কাজ শেষ করো। আদিত্য মিনির কথায় ভরসা পেল। সে একবার আদিবার দিকে স্থির দৃষ্টিতে তাকালো, তারপর এক প্রকার স্বস্তি নিয়েই বন্ধুদের দিকে চলে গেল। মিনি আশায় সে জানে আদিবা অন্তত এখন নিরাপদে থাকবে এবং ভুল কোনো পথে পা বাড়াবে না। অন্যদিকে লিসা দূর থেকে এই দৃশ্যটি লক্ষ্য করছিল। সে দেখলো আদিবা আর মিনি মিলে হাসাহাসি করছে, আর আদিত্য অনেকটা নিশ্চিন্ত হয়ে নিজের কাছে মন দিয়েছে। লিসার কুটিল মস্তিষ্ক এবার নতুন করে ভাবতে শুরু করলো। মিনি চলে আসায় তার কাজটা কিছুটা কঠিন হয়ে উঠবে, তবে এটাও ভাবলো মিনি আদিবাকে সঙ্গ দিচ্ছে, মানে আদিত্যর নজর এখন আদিবা থেকে সরে যাবে। এটাই তো মোক্ষম সুযোগ। মিনি আদিবাকে টেনে নিয়ে একটু দূরে পাহাড়ের কোল ঘেঁষে বসলো। কিরে ভাই, কি এখনো আগের মতোই আছে? খুব মেরেছে বলছি। আর বলিস না, লেকের ধারে গিয়েছিলাম বলে সবার সামনে থাপ্পড় মারলো। কিন্তু জানিস মিনি, কাল রাতে বাসের ভেতর ভাইয়া নিজের জ্যাকেট আমাকে পরিয়ে দিয়ে সারা রাত শীতে কষ্ট করেছে। আমি আসলে কিছুই বুঝতে পারি না, ভাই আমাকে ঘৃণা করে নাকি ভালোবাসে। তিনি গভীর নজরে আদিবার দিকে তাকালো। সে জানে আদিত্যর এই আগলে রাখার পেছনে এক ভয়ঙ্কর আবেগ লুকিয়ে আছে, যা আদিবা এখনো পুরোপুরি বুঝতে পারছে না। কিন্তু এই আবেগের মূল্য সমাজ কিংবা পরিবার কেউ দিবে না। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।